অসীম রাহাকে ছেড়ে নিজের চুল ছড়ানোর জন্য ছটফট শুরু করে। অবস্থা বেগতিক দেখে সোফা থেকে উঠে সবাই এগিয়ে আসে দুজনের কাছে। রাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বুঝতে পারছে না কিছুই। কি হয়েছে, এরা বাপ বেটা এমন করছে কেন? সবাই আমজাদ শেখ আর অসীমকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু আমজাদ শেখ ছাড়ে না। চুল ছেড়ে টি শার্ট খামচে ধরে। আবার আরও ডাকবি ঝামেলা রানী বলে অসীম দুদিকে মাথা নাড়ায়। ডাকবে না? তাহলে আমার সাথে সাথে বল, কি বলবো বল। আমি আমি আর কোনো দিন ঝামেলা রানী বলে বলে ডাকবো না। আমি আর কোনোদিন ঝামেলা রানী বলে ডাকবো না। আমি সারা জীবন ঝামেলা রানী বলেই ডাকবো। কেমনটা লাগে? আমজাদ শেখের রাগ আকাশচুম্বী। রাগে তার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। আবার হাত উঁচু করে অসীমকে চট দেওয়ার জন্য, কিন্তু এত আদরের ছেলেকে চট দিতে পারে না। থেমে যায় তার হাত। ছোট থেকে ছেলেটাকে এত আদরে বড় করেছে, সেই ছেলের গায়ে কীভাবে আঘাত করবে সে? অতি আদরে আদরে বাদর তৈরি হয়েছিস। তোমরাই তৈরি করেছ, আমি তো নিজ থেকে হইনি। তুই কোনো দিন ভালো হবি না, তাই না? খারাপ ছিলাম কবে? আজ থেকে রাহাকে ভাবি বলে ডাকবি। অসীম আমজাদ শেখের হাত থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্যদিকে যেতে যেতে সুর ধরে গান গাইতে গাইতে বলল। অসীমের গান শুনে আমজাদ শেখ আবার দৌড়ে যায় ওকে ধরার জন্য। অসীম নিজেও জোরসে দৌড় দেয়। অসীমকে ধরা এতই সহজ নাকি? দৌড়ে হাঁপিয়ে ওঠে, সোফায় বসে পড়েন। অসীম আমজাদ শেখের থেকে 10 হাত দূরত্ব রেখে দাঁড়ায়। আমজাদ শেখের কাছে এসে দাঁড়ায় বাড়ির সবাই। আমজাদ শেখ নিজেকে স্বাভাবিক করার জন্য জোরে জোরে শ্বাস নেন চোখ বন্ধ করে। তারপর তাকায় অসীমের দিকে। তুই হয়েছিস কার মতো? আকাশ তোর বড় ভাই, ও তো তোর মতো হয়নি। আমার বড় ভাইয়া হয়েছে তোমার বড় ভাইয়ের মতো, আর ভাইয়ার ছোট ভাই হয়েছে তোমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের মতো। বুঝতে পেরেছ? বাড়ির সবাই অসীমের ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা বুঝতে পেরে হাসে। আমজাদ শেখ ভয়ঙ্করভাবে তাকায় ছেলের দিকে। এই ছেলেকে কিনা তিনি এত ভালোবেসেছিলেন। ছোটবেলায় ছেলের চাঞ্চল্য স্বভাব তাকে মুগ্ধ করত। কে জানতো সেই ছেলেই বড় হয়ে তার পিঠ পিছে ছুরি বসাবে। জানতে পারলে ছোটবেলাতেই ছেলেকে উত্তম মাধ্যম দিয়ে সোজা করে ফেলতেন। আজলান শেখ বলেন, অসীম একদম ঠিক কথা বলেছে। ও তো তোর স্বভাবই পেয়েছে। যেখানে আকাশ আর অসীম ঝগড়া খোঁচাখুচি মারামারি ধরাধরি করবে, সেখানে তুই বাপ হয়ে সারাদিন ছেলের পেছনে লেগে থাকিস শত্রুর মতো। যেমন বাপ তেমন ছেলে। আমজাদ শেখ বড় ভাইয়ের দিকে তাকায়। তার ভাইটাও ছেলের পক্ষ নিয়ে কথা বলছে। শান্ত পরিবেশ, নিশ্চুপ নীরবতা। এতক্ষণের মারামারি হানাহানি ধরাধরি শেষ। অনন্যা শেখ সকলকে উদ্দেশ্য করে বলেন, সকলেই খাবার খেতে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমজাদ শেখ জেদ ধরে বলেন, খাবো না আমি। জেদ না দেখিয়ে খেতে আসো। বলছি তো খাবো না। মাঝখান থেকে অসীম বলে ওঠে, জামাল সাহেবের নাতি পরে খাবে, আগে আমি খেয়ে নেই। বলা তো যায় না, খেতে বসে আবার আমার প্লেট ছিনিয়ে নিতে পারে। সকলেই ঠোঁট চেপে হাসে। অসীম যে ইচ্ছা করেই এমন করে সেটা সবাই ভালো করেই জানে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আমজাদ শেখ যেমন কথায় কথায় ওকে ধমক দেয়, ঠিক তার প্রতিশোধ নেওয়ার জন্য অসীম ইচ্ছা করেই ওর বাবাকে রাগায়। আমজাদ শেখ যতই রেগে যাক না কেন ধমকা ধমকিতে সীমাবদ্ধ থাকে, কখনোই প্রহার করে না। তাই অসীম তাকে ভয় পেলেও তত বেশি ভয় পায় না। ছোট ছেলে হওয়ায় সকলের আদরের। বাড়ির বড়রা কেউ কখনো অসীমের গায়ে টোকা পর্যন্ত দেয়নি, কিন্তু খুনসুটির সময় বড় দুই ভাই আর বোনের হাতে মাঝে মধ্যে কিল খায়। তবে তারাও কখনো জোরে আঘাত করে না। সব কিছু সমাপ্তি টেনে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় সবাই। অসীম বড় দুই ভাইয়ের মাঝখানে বসে। কে জানে আমজাদ শেখ আবার যদি ওর চুল টানতে আসে, তাহলে ভাই দুজনেই ওকে বাঁচিয়ে নেবে। ও শুধু এখন আরামসে খাবে, দৌড়াদৌড়ি করে বেশ খিদে পেয়ে গেছে। সকালে আকাশ অফিসে এসেই নোভাকে বকাবকি করা শুরু করে। যেই সেই বকাবকি না, হাই লেভেলের বকাবকি। আকাশের তাণ্ডবে অফিসের সবাই জড়ো হয় ওদের দুজনকে ঘিরে। শান্ত চুপচাপ শান্তিপ্রিয় মানুষ আকাশ, প্রয়োজনের বাইরে টু শব্দও করে না কখনো। কারো সাথে কখনো তর্কেও জড়ায় না। অফিসে আসে, কাজ শেষ করে আবার বাড়ি ফিরে যায়। কাজের বাইরে আকাশ কিছুই বোঝে না। কোনো ছেলের সাথেও আজ পর্যন্ত তর্ক বিতর্ক হয়নি আকাশের। সেই আকাশ কিনা একটা মেয়েকে এইভাবে বকছে। বকাবকির এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। নিলয় আকাশের সাথেই একই অফিসে জব করে।
রাফির জন্য অফিসে জব হয়েছে। নিলয় আকাশকে ছোটবেলা থেকেই চেনে। আকাশ কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলেনি, সব সময় মেয়েদের এড়িয়ে চলতো। সেই আকাশ কিনা একটা মেয়ের সাথে এইভাবে ঝগড়া করছে। নোভা অফিসে জয়েন করেছে, এখনও মাস হয়নি। সেই মেয়ের সাথে আকাশ এইভাবে ঝগড়া করছে, আদৌ কি তা বিশ্বাসযোগ্য? সকলেই শান্ত আকাশের অশান্ত রূপ দেখে বাক্যহারা হয়ে তাকিয়ে আছে। এ যেন ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। শান্ত মানুষ অশান্ত হলে ঠিক কেমন হয় তা আকাশকে দেখে বোঝা যাচ্ছে। অফিসের সিইও এসে এমন অবস্থা দেখে দ্রুত এগিয়ে যায় দুজনের কাছে। আকাশের রাগে লাল চোখ মুখ দেখে বুঝতে পারে বড়সড় কোনো ঝামেলা হয়েছে, তবুও নিজের গম্ভীর্যতা বজায় রেখে বলে, মিস্টার আকাশ, কি হয়েছে? আপনি মিস নোভার সাথে এমন করছেন কেন? আকাশ মুখ বন্ধ করে সিওর দিকে তাকায়। নোভা ইনোসেন্ট ফেস করে কুমিরের কান্না কেঁদে বলে, দেখুন না স্যার, মিস্টার আকাশ অফিসে এসেই আমার সাথে কেমন বাজে বিহেভ করছে। আকাশ গলা ফাটিয়ে চিৎকার করে নোভাকে ধমকে ওঠে। উপস্থিত সকলে কেঁপে ওঠে আকাশের চিৎকারে। নোভার তো ভয়ে চোখ মুখ শুকিয়ে শেষ। শান্ত আকাশের এমন রূপ দেখে ওর মনে ভয় ঢুকে গেছে। আকাশ মাথা ঠান্ডা করে ওর সাথে কি হয়েছে, কি করেছে এই নোভা সব বলে। নোভা সাপটে না করে দেয়, সে এসব কিছুই করেনি, আকাশ মিথ্যা বলছে। আকাশ নোভার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হেসে বলে, তুই আমাকে এখনও চিনিসনি ছ্যাঁচড়া মহিলা। আমি আন্দাজ করেছিলাম এমন কিছুই হবে, তাই সব প্রমাণ রেখে দিয়েছি। বলেই পকেট থেকে ফোন বের করে অডিও রেকর্ডিং চালু করে, যেখানে নোভার বলা প্রত্যেকটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। কণ্ঠস্বর নোভার, সেটাতেও সবাই শিওর। গত পরশুও অফিসের কাজ শেষ করে ওয়াশরুমে যাচ্ছিলাম আমি, কিন্তু এই ফালতু ছেঁচড়া মহিলা হঠাৎ করে কোথা থেকে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিল। রাগের চড় মেরে শাসিয়েও ছিলাম, কিন্তু নির্লজ্জ ছেঁচড়া মহিলার লজ্জা থাকলে তো। নোভা রেগে আকাশের দিকে তাকিয়ে থাকে। এই অফিসে জয়েন করার পর অফিসের প্রায় সব স্টাফ নোভার আকর্ষণীয় ফিগার, আবেদনময় রূপে মাতাল হয়ে তাকিয়ে থাকে, যাতে করে নোভার নিজেকে বিশেষ কেউ মনে হতো। সকলের নজর কাড়ার জন্য নিজেকে তৈরি করতো সেভাবেই। হাতে গোনা কয়েকজন খুব একটা তাকাতো না নোভার দিকে, তাদের মধ্যে আকাশ ছিল অন্যতম। আকাশ কখনোই চোখ তুলে তাকায়নি নোভার দিকে। আকাশের অ্যাটিটিউড, ওর ব্যক্তিত্ব সব কিছু নোভার নজর কাড়ে। সেই সাথে মনে জেদ চাপে আকাশকে নিজের রূপের জালে ফেলবে। আকাশকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য অনেক কিছু করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। তারপর থেকেই নিজেই আগ বাড়িয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করে, ফোনে কল করতে শুরু করে। আকাশ নোভার ইনোসেন্ট বুঝতে পেরে আগেই বলে দেয় ও ম্যারিড। আকাশ সকলের মাঝখান থেকে বেরিয়ে নিজের ডেস্কের দিকে এগিয়ে যায়। এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। এই মেয়ে ছায়াও দেখতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছিল ঠাটিয়ে কয়েকটা চর বসাতে, কিন্তু এই নোংরা ডাস্টবিন ছুঁতেও ঘৃণা হচ্ছে। সিও নোভাকে বহিষ্কার করে। এরকম স্টাফের প্রয়োজন নেই। শুধু মেধা ভালো থাকলেই হবে না, সাথে চরিত্রটাও ভালো করতে হবে। একজন বিবাহিত পুরুষ কিনা একটা মেয়ের কাছে এতদিন ধরে উত্ত্যক্ত হয়ে আসছিল, ভাবলেই অবাক লাগে।